নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সজনীকান্ত সেনের গল্প তিলোত্তমা। কানপুরের তেলকলের মালিক মহাবীর প্রসাদ, তার পুত্র বেণী প্রসাদ। হৃষ্টপুষ্ট নাদুস নুদুস প্রেমিক ছোকরা। পাউডার হ্যাজলিন মাখে, বাঁদিকে টেরি কাটে। কানপুর হাইস্কুলের প্রথম শ্রেণীতে পড়ে। শরী মিয়ার টপ্পাও দু একটা গাইতে জানে, ফুলুট বাজায়। দোষের মধ্যে বড় ভীতু। গিদ্ধর মানে শেয়ালের ডাক শুনলেই ভয়ে শুকিয়ে যায়। মহাবীর প্রসাদ অয়েল মিল মানে সর্ষের তেলের বিলিতি ঘানি। বস্তা বস্তা সর্ষে আসে, গুদামে জমা হয়, দিন রাত ঘানি চলে, বিপুল বেগে বিচিত্র সুরে। বাপ না থাকলে বেণীপ্রসাদ গদিতে কাত হয়ে সুরে সুর মিলিয়ে ফুলুট বাজায় এবং থেকে থেকে ঘরমাক্ত কপালটা মুছে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলে, তিলোত্তমা মেরি প্যারি। তিলোত্তমা মানে স্কুলের হেডমাস্টার সর্বেশ্বর সেনের একমাত্র কন্যা তিলোত্তমা সেন। ডাকনাম খুকি, তবু আধুনিকা। স্কুলেরও একমাত্র ছাত্রী। ফার্স্ট ক্লাসেই পড়ে। মাস্টারের পেছনের চেয়ারে বেনি ঝুলিয়ে বসে। মাস্টার ঘরে ঢুকলে তবে ঢোকে। ঘণ্টা পড়বার আগেই বেরিয়ে যায়। ছোট্ট হাতঘড়িটা দেখে নেয় একবার। বেণীপ্রসাদ তাকিয়ে থাকে জড়ভরতের হরিণের মতো। ব্যাকুল কাতর তার চাউনি। দেখে আর মনে মনে ভাবে মজনুর কথা। লায়লা, লায়লা, কি চমৎকার নাম। তিলোত্তমা বড় খটোমটো। বাংলা ভাষাটা কিছুতেই আয়ত্ত করতে পারে না। অনেক চেষ্টা করে মধুর করে একদিন ডাকে, খোকি। তিলোত্তমার হিন্দি একেবারে বরদাস্ত হয় না। ঝংকার দিয়ে গ্রাম্যভাবে বলে, মর মুখ পোড়া, খোকি আবার কে? পাশাপাশি বাড়ি, যাওয়া আসা আছে। বেণীপ্রসাদরা নিরামিষ। ঘি, দুধ, মালাই, রাবড়ি, পকৌড়ি, দহিবড়া। মাছ ভাজা না হলে তিলোত্তমার ভাত রোচে না। মহাবীর প্রসাদ অয়েল মিলের তেলে ভাজা গঙ্গার রুই মাছ তাড়িয়ে তাড়িয়ে খায় প্রত্যহ 2 বেলা। ওই তেলের কথা ভেবে বেণীপ্রসাদ খুশি। তেলের মধ্যে দিয়েই অবিচ্ছিন্ন তৈলধারাবৎ প্রেম হতে কতক্ষণ। কাঁচা আমের সময় তিলোত্তমা মিষ্টি করে বলে, বেনি ভাই, ভালো সর্ষে চাই কিছু, কাসুন্দি বানাবো। কাঁচা আম আর কাসুন্দি দিয়ে মাছ ভাজা যদি খেতে। বেণীপ্রসাদ মনে মনে বলে, রাম রাম। মুখে বলে, খাবো একদিন, তুমি খিলাবে। একটুকু ছোঁয়া লাগা, একটুকু কথা শোনা। বেণীপ্রসাদ ছোটে সর্ষের খেতে। বাড়ির পাশেই মাঠ, বিস্তীর্ণ দিগন্ত প্রসারিত। সর্ষে ফুল যেন গাঢ় হলুদের ঢেউ, ঢেউয়ের উপর ঢেউ, অপরূপ। বেণীপ্রসাদ ফুলুট হাতে মাঠে যায়। নগদিকে বলে সর্ষে ভাঙতে। বসে বসে ফুলুট বাজায় পিলু মারোয়া। সর্ষে থেকে ঘানিতে হয় তেল। শিলনোড়ায় পিষে তিলোত্তমা বানায় কাসুন্দি। বেণীপ্রসাদ দেখে আর ভাবে, হায় যদি সর্ষে হতাম। দিন যায়, সর্ষে ফুল ঝরে পড়ে, পুড়ে তামাটে হয়ে যায় দিগন্ত পর্যন্ত। ঝড়ো হাওয়ায় শুকনো সর্ষের ঝুমঝুমি বাজতে থাকে। মহাবীর প্রসাদের হাঁক ডাক শোনা যায়। মহা খুশি সে। ঘানি ঘুরবে। তেল নয়, চকচকে টাকা বেরিয়ে আসবে ঘানি থেকে, করকরে নোট। স্ত্রী বিমলা বলে, টাকা নিয়ে ধুয়ে খাবে তুমি? এদিকে ছেলেটা যে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, কিছু নজর করো না তুমি? কেন, খায় না? ছাই খায়, দিন রাত শুধু ভাবে আর বাংলা কেতাব পড়ে। তুমি শাদি দিয়ে দাও ওর ওই বাঙালিনের সঙ্গে। মহাবীর প্রসাদ শুধু বলে, এটাও আর কামতা প্রসাদ, বিরাট কারবার ঘিউয়ের, কোটিপতি।
তারই একমাত্র কন্যা যমুনা। সব ঠিকই আছে, কিন্তু বাঙালিন। স্কুল কমিটির প্রেসিডেন্ট মহাবীর প্রসাদ। সর্বেশ্বর সেনের চাকরি যায়। কানপুর থেকে ভাগলপুর, ভাগলপুর থেকে কটক, কটক থেকে গৌহাটি এবং গৌহাটি থেকে কলকাতা। বেনিপ্রসাদ আর পাত্তা করতে পারে না। চিঠি লেখে। বিদ্যাসাগরের বর্ণপরিচয় ছাপিয়ে ফুটে ওঠে মজনুর প্রেম ব্যাকুলতা। তিলোত্তমা শেষে চিঠিগুলো বাবার কাছ থেকে গোপন করতে থাকে। দয়া হয় তার, কিন্তু জবাব দেয় না। ধীরে ধীরে সত্যিই শুকিয়ে যায় বেনিপ্রসাদ। ডাক্তার বলে ক্ষয়রোগ। কামতাপ্রসাদ স্বয়ং এসে দেখে যায়। যমুনার শাদী হয়ে যায় এলাহাবাদে। মহাবীর প্রসাদ মাথা ঠুকতে থাকে কাঠের হাত বাক্সে। সর্ষে ক্ষেতের মাঝখানে মাচান বেঁধে দেয় মহাবীর প্রসাদ। হাওয়া বদলাতে বেনিপ্রসাদ সেখানে গিয়ে বসে, ফুলুট বাজাতে পারে না। সন্ধ্যের পরে শেয়ালের ডাকের ভয়ে বারবার কানে আঙুল দেয়। সর্ষে ফুলের গন্ধে ভরে যায় চারিদিক। মৌমাছিরা গুঞ্জন করতে থাকে। প্রজাপতি আর ফড়িং ওড়ে হাওয়ায় পাখা মেলে। খুব ভালো লাগে বেনিপ্রসাদের। তার মন ছুটে যায় সুদূর বাংলাদেশে, যেখানে তিলোত্তমা গঙ্গার মাছ ভেজে খায় সর্ষের তেলে। বাংলায় নাকি সরষের ফসল নেই। মহাবীর প্রসাদ মিলের তেলই হয়তো সেখানে যায়। তিলোত্তমা তাই খায়। তার কথা মনে পড়ে কি? শেষে একদিন খুবই বাড়াবাড়ি হলো। হলুদ বরণ সর্ষে ফুলের গন্ধে ভারাক্রান্ত হয়ে উঠল বাতাস। নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো বেনিপ্রসাদের। তিলোত্তমার একটা ফিকে হয়ে আসা বাঁধানো তসবির হাতে সে মাচার ওপর বসল। বেনি দোলানো ছোট্ট মেয়েটি, খোকি। তিলোত্তমা বলে চেনাই যায় না, কিন্তু বেনিপ্রসাদের ঝাপসা চোখ ওরই মধ্যে দেখতে পেল কৌতূহলে উদ্ভাসিত একজোড়া চোখ, তার ওপর টানা ভুরু, মুখে দুষ্টুমি ভরা হাসি, পাতলা ঠোঁট, ভরাট বুক, কোঁকড়া কালো চুলের গোছা হাওয়ায় উঠছে যেন। সর্ষে ফুল দিয়ে সাজালো সে ছবিটাকে। ভ্রমরেরা মাতাল হয়ে উঠতে লাগলো ছবিটার মুখের আশেপাশে। একবার ডাকতে গেল বেনিপ্রসাদ। তিলোত্তমা পর্যন্ত উচ্চারণ হলো না। বিষম কাশিতে ভেঙে পড়ল বেনিপ্রসাদ। সর্ষে ফুলের হলুদের ওপর পড়ল তাজা খুনের ছোপ। পাষাণ হলুদের ওপর লালের ব্যাকুলতা। মৃত লায়লির বুকে মুমূর্ষু মজনুর আছাড়ি পিছাড়ি। অবসন্নভাবে হাতে মাথা রেখে শুয়ে পড়ল বেনিপ্রসাদ। ঘোলাটে চোখে স্পষ্ট দেখতে পেল গুদামে সর্ষে জমছে বস্তার পর বস্তা। অবিশ্রান্ত ঘুরছে ঘানি। চোঙের মুখ দিয়ে গলিত সোনার মতো গলে পড়ছে তেল। প্রবাহ বয়ে চলেছে। ভর্তি হচ্ছে পিপের পর পিপে। মালগাড়িতে, স্টিমারে চালান হচ্ছে ভাগলপুরে, কটকে, গৌহাটিতে, কলকাতায়, সারা বাংলা মুলুকে। যেখানে যত বাঙালি আছে তার কলজের রক্তের মতো সেই তেল পান করছে মাছ ভাজার সঙ্গে, যে মাছ ভাজা বেনিপ্রসাদকে তিলোত্তমা খিলাতে পারল না। তখন সন্ধে হয়ে এসেছে। শেয়ালেরা সমবেত কণ্ঠে রাত্রির প্রথম প্রহর ঘোষণা করল। ভয়ে গায়ে কাঁটা দিল বেনিপ্রসাদের। শেয়াল কাঁটা। সে সংজ্ঞা হারালো। নগদি ছুটল। বিমলা এলো, মহাবীর প্রসাদ এলো, এলো ডাক্তার, এলো হকিম। ছবির উপর মুখ গুঁজে নিঃসারে পড়ে রইল বেনিপ্রসাদ। আর উঠল না। ফুলন্ত সর্ষের ক্ষেতের ঠিক মাঝখানে মাটি চাপা দিয়ে সমাধিস্থ করা হলো বেনিপ্রসাদকে। শেষ সঙ্গী ছবিটি এবং নিত্যসঙ্গী ফুলুটটি সঙ্গেই রইল। 7 দিন পরে ক্ষেত দেখতে গিয়ে মহাবীর প্রসাদ দেখলে ক্ষেতের মাঝখানে ঠিক গোড়ের ওপরে এক নতুন ধরনের সর্ষের গাছ। সেই অপরূপ হলুদ বরণ ফুল, অনেক মোটা পুরুষ্টু সুঁটি,
তফাতের মধ্যে শুধু পাতায় পাতায় কাঁটা। তাজ্জব লাগলো মহাবীর প্রসাদের। আরও কদিন পরে ঝানু ব্যবসায়ী মহাবীর প্রসাদ যেন কোন অজ্ঞাত আকর্ষণে গোরস্থানের নতুন সরষে গাছ দেখতে গেল। শুকিয়ে এসেছে সুঁটিগুলি। ভেঙে দেখল মহাবীর প্রসাদ। তাজ্জব কি বাত, একেবারে সর্ষের মতো। 2 আঙুলে পিষে দেখল দানাগুলি, চটচট করছে যেন। লাফিয়ে উঠল মহাবীর প্রসাদ। সুঁটিগুলি ভেঙে ভেঙে ছড়িয়ে দিল চারদিকে। দেখতে দেখতে পুরনো সরষে আর নতুন সরষের শোভায় ঝলমল করে উঠল মহাবীর প্রসাদের ক্ষেত। হাঙ্গামা নেই, পয়সা লাগে না, আপনিই বাড়ে। পাগল হয়ে উঠল মহাবীর প্রসাদ। বেনি প্রসাদের বাসনা তাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে যেন। পুরাতন আর নতুন সর্ষে ঝাড়াই হলো একসঙ্গে, বিলকুল মিশ খেয়ে গেল। তেলও বেরুলো পরিষ্কার, প্রচুর পরিমাণে। ভর্তি হলো পিপে, বোঝাই হলো গরুর গাড়ি। তারপর মালগাড়ি হুস হুস করতে করতে এগিয়ে চলল কলকাতার দিকে। স্ট্যান্ড রোডের তেল গুদামে খোলা হলো পিপের মুখ। ঠনঠনের হরেরাম মুদির দোকান থেকে পৌঁছল তিলোত্তমার হেঁসেলে। ভেটকি মাছের ফ্রাই হলো পুঁই শাকের চচ্চড়ি। পরিপাটি করে খেলো তিলোত্তমা। হঠাৎ তার বেনি প্রসাদকে মনে পড়ে গেল। খোকি, কি বোকা ছেলেটা, মনটা কিন্তু খুব সাদা। অত বড়লোকের ছেলে জুলুম করেনি একদিনও, করতেও তো পারত। 2 দিন পরে পা ফুলল তিলোত্তমার। টিপে টিপে দেখল, গোদ হলো নাকি, কিন্তু টিপলে বসে যায়। ডাক্তার দেখে বললেন বেরি বেরি। কর্পোরেশনের লোক এসে বাকি তেলটুকু নিয়ে গেল। পরীক্ষা করে জানিয়ে গেল সর্ষের তেলের সঙ্গে ভেজাল মেশানো আছে। ভেজালটাই মারাত্মক। খোঁজ খোঁজ পড়ে গেল। সরকারি বেসরকারি ল্যাবরেটরিতে চলল গবেষণা। সন্ধান পাওয়া গেল শেয়াল কাঁটা বীজের। তিলোত্তমা কিন্তু বাঁচল না। মহাবীর প্রসাদ পরম পরিতৃপ্তির সঙ্গে দেখতে লাগল সারা কানপুর, তামাম ইউপি ভরে গেছে নতুন সর্ষের গাছে। বেনিপ্রসাদের কলজে ছেঁড়া কবর ফোঁড়া মহা অবদান সারা ভারতবর্ষের বুকে লকলক করতে লাগল লেলিহান রসনা বিস্তার করে। হলদে ফুল তো নয়, যেন আগুনের শিখা। চোখে সর্ষে ফুল দেখতে লাগল মহাবীর প্রসাদ। সজনীকান্ত দাশের লেখা গল্প তিলোত্তমা শুনলেন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।